শাটডাউনের পথে যুক্তরাষ্ট্র সরকার, ইউতে যোগদানের পথে ইউক্রেন, মার্কিন হামলার আশঙ্কা, পাল্টা পদক্ষেপ নিচ্ছে মাদুরো। আমি নোবেল না পেলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অপমান। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ফারিহা আহমেদ। আমি কাজল হায়দার। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের বিশ্ব সংযোগ অনুষ্ঠানটা আপনারা দেখছেন, কমেন্ট করছেন। আমরা সবসময় বলে থাকি ভালো মন্দ সব ধরনের কমেন্ট করবেন। আর ক্ষমা চেয়ে নিচ্ছি এই বলে যে আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিটা খুব অল্প, এই কারণে সব কমেন্টস পড়া যায় না। তা আমাদের হাতে কি কি আছে কমেন্ট আছে পড়ে শোনান একটু। দর্শক, আমি কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। বিকাশ চন্দ্র দাস লিখেছেন, ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, আসলে ট্রাম্প ভণ্ডামি করছে। আচ্ছা, ট্রাম্পের আসলে ভণ্ডামি ঠিক না, ট্রাম্পকে বলা হয় অনেকটা চিকেন আউট, মানে কিছুদিন পর পর উনি কথা থেকে সরে যান। আর ট্রাম্প বলেছিলেন নির্বাচিত হওয়ার আগে তিনি বলেছিলেন তিনি একদিনের মধ্যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটা বন্ধ করবে, কিন্তু পরে তিনি স্বীকার করেছেন যে আসলে যুদ্ধটা বন্ধ করা খুবই কঠিন। পরবর্তী কমেন্ট পড়ছি। হজরত আলী লিখেছেন, যুদ্ধবিরতি বৈঠক কখনো সফল হবে না, লিখে রাখেন। এটা আসলে সাধারণ মানুষেরও কথা যে আলাস্কা বৈঠক হলো, তারপরে ওয়াশিংটনের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্টের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপের নেতাদের বৈঠক হওয়ার পর আমরা সবাই একটু আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোনো কারণে হোক আলোচনাটা আর সফলতার দিকে গেল না। মিজান লিখেছেন, দাদা আপনি কি সত্যিকার অর্থে মনে করেন বাটপার ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চান? এখন ওনার এটা ব্যক্তিগত সম্পর্ক, মানে একটা ব্যক্তিগত মন্তব্য, যেটা বলা যায় ট্রাম্প আক্ষরিক অর্থে চেষ্টা করেছেন কি করেছেন না এটা আমরা জানি না ভেতরে ভেতরে, কিন্তু আমরা দেখেছি যে ওনার দৌড়ঝাঁপ অনেক, এবং উনি দাবি করেন প্রায় 7-7টি যুদ্ধ তিনি বন্ধ করেছেন ক্ষমতায় আসার পর। কিন্তু আসলে যদি আপনি দেখেন ওনার ক্যারেক্টারটা দেখেন, ওনার কথা বলার আর এক দিন এক ধরনের কথা বলে উনি, তো আসলে আপনার কথাটাও ঠিক হতে পারে আবার নাও ঠিক হতে পারে। সম্প্রতি টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে আমরা দেখতে পাই শহরের মাঝখানে ঘন ধোঁয়া উঠছে রাশিয়ার হামলার কারণে। এই হামলা রাশিয়া চালিয়েছে ডনিপ্রোতে ড্রোন হামলা। ডনিপ্রোতে রাশিয়া কেন হামলা চালাচ্ছে বলে মনে করছেন? আচ্ছা, রাশিয়া 2022-এর পর মানে 3.5 বছর হয়ে গেল তো যুদ্ধটা। রাশিয়া প্রথম দিক থেকে তারা একটা পরিকল্পনা করে যুদ্ধে এগিয়ে যাচ্ছে, এবং এই পরিকল্পনার অংশ হিসাবে তারা ইউক্রেনের প্রায় 20% উপরে জায়গা দখল করে নিয়েছে। ডনিপ্রো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্য বলেন, এলাকা বলে। এই শহরটি দক্ষিণ পূর্ব ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও ব্যবসায়িক কেন্দ্র, যা রাশিয়ার সম্পত্তি আক্রমণের মূল টার্গেট হয়েছে। কারণ এই জায়গাটা যদি ডনিপ্রোর অনেক সামনেই আপনার পোর্ট রয়েছে, যেখান থেকে বাণিজ্য থেকে শুরু করে ইউক্রেনে অস্ত্র আসে। এই শহরটা তাই খুবই গুরুত্বপূর্ণ রাশিয়ার কাছে। আর যেটা এই হামলার নতুনত্ব সেটা হচ্ছে দিনে বেলা ড্রোন হামলা। আমরা সাধারণত দেখি এই যুদ্ধে যে রাশিয়া ইউক্রেন যে ড্রোন হামলাগুলো চালাচ্ছে সেগুলো রাতে চালায়, সেই পরিপ্রেক্ষিতে এটা একটু ব্যতিক্রম। তার মানে এটা আমাদের বুঝতে হবে যে রাশিয়া এই ডনিপ্রো শহর দখল করতে মরিয়া হয়ে উঠেছে। তারা স্থলভাগে যেভাবে আক্রমণ চালাচ্ছে ঠিক সেইভাবে আকাশপথেও হামলা চালিয়েছে। এর পাশাপাশি বলা যায় যে ডনিপ্রো হচ্ছে শিল্প এবং ব্যবসায়িক খাতে খুব গুরুত্বপূর্ণ একটি শহর। এর কারণে রাশিয়া হামলা চালাতে খুবই আগ্রহী এই শহরটিতে। কারণ হচ্ছে তাদের ইউক্রেনের ব্যাকবোন মানে ইকোনমি তারা ভেঙে দিতে চায়, আর ইকোনমি যখনই ভাঙবে তখনই যুদ্ধে অনেক পিছিয়ে আসবে ইউক্রেন। এবং মনে রাখতে হবে যে রাশিয়া আর যে আপনার অর্ডারগুলো দিচ্ছেন, যুদ্ধের পরিচালনা করছেন, স্বয়ং এটা পুতিন করছেন। এবং পুতিন কেজিবি প্রধান ছিলেন, উনি দেখেছেন সোভিয়েত ইউনিয়নের দুর্দান্ত প্রতাপ, উনি দেখেছেন সোভিয়েত ইউনিয়ন কীভাবে ভেঙে যায়। উনি আবার গত 10-12 বছরে সেই রাশিয়াকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। তাই যুদ্ধক্ষেত্রে কৌশল জেলেনস্কির চেয়ে ফার এগিয়ে আছে পুতিন। তাই পুতিনের কৌশল কখন কিভাবে বদলায়, তিনি কিভাবে প্ল্যান করেন, এটা আসলে ন্যাটো প্লাস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর জেলেনস্কির পক্ষে ধরা খুব অসম্ভব।
কিছুটা মুশকিলও বটে। দর্শক, আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। ইউইউতে যোগদানের পথে ইউক্রেন কতটা বাস্তবসম্মত বলে মনে করেন? আচ্ছা, আমাদের ভুলে গেলে চলবে না যে ইউরোপীয় ইউনিয়ন যেটা বলা হচ্ছে এখন, ইউক্রেন এখানে যোগ দিতে যাচ্ছে। আর সামরিক জোট যেটা ন্যাটো, এটারও ইউরোপের প্রায় 32টা দেশ, 30টা দেশ হচ্ছে আপনার ইউরোপের, আর 2টা দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। এই 32টা দেশ মিলে ন্যাটো, আর ইউএতে তো ইউরোপীয় ইউনিয়নের সব লোক কান্ট্রিগুলো রয়েছে। এই প্রথমে ন্যাটোতে যোগদানের জন্য কিন্তু বারবার রাশিয়া মানা করছিল, কিন্তু ন্যাটোতে প্রায় যোগদান করে ফেলেছিল ইউক্রেন। এই কারণেই কিন্তু ইউক্রেনে হামলাটা হচ্ছে এবং 2022 সাল থেকে শুরু আবেদনটা করে হ্যাঁ, ইউক্রেন ইউইউ সদস্য পদের জন্য। রাশিয়া কোনোভাবেই চাচ্ছে না ন্যাটো বা ইউএতে যোগদান করুক ইউক্রেন। তাতে রাশিয়া বারবার বলার চেষ্টা করছে সারা বিশ্বকে, এতে তার জাতীয় নিরাপত্তা, তার অর্থনীতি এগুলো হুমকির মুখে পড়বে। সেই কারণে সে বাধ্য হয়েছে ইউক্রেনে হামলা চালাতে। এবং এখন জেলেনস্কি তো চাইবে যে সে ন্যাটো প্লাস ইউএতে পূর্ণ সদস্য লাভ করুক। তাতে হবে কি, সে আর্টিকেল 5-এ, ন্যাটোর যে আর্টিকেল 5 আছে সেটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর্টিকেল 5টা কি? আর্টিকেল 5 হচ্ছে ওয়ান ফর অল, অল ফর ওয়ান। মানে যদি ন্যাটোভুক্ত কোনো দেশের একটা দেশের উপরে হামলা হয়, তাহলে প্রতিটা দেশের হামলার বলে এটা বিবেচিত হয়। তখন 32টা দেশ মিলে প্রতিপক্ষের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর হচ্ছে আপনার ইকোনমির দিক থেকে এই ইউরোপের কান্ট্রিগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে আছে, ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো আছে। এই ইউইতে যদি ইউক্রেন ঢুকতে পারে তাহলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। কিন্তু রাশিয়া এটাতে বারবার মানা করতেছে এবং শেষ পর্যন্ত এটা হয় কি না, এই সদস্যপদ ইউক্রেন পায় কি না সেটা আমরা দেখব। তবে এটা ইউরোপিয়ান ইউনিয়ন দিয়েও দিতে পারে তাদের, বা এটা একটু লেন্দিও হতে পারে, যেটা মনে হচ্ছে। দর্শক, আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। মার্কিন যুক্তরাষ্ট্র আবারও শাটডাউনের পথে। ভাইয়া, কি এমন হয়েছে বা কি এমন হচ্ছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার শাটডাউনের পথে এগোতে হচ্ছে? আচ্ছা, আমরা যদি একটু অতীতের দিকে ফিরে যাই, 2019 সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের সরকার শাটডাউনের মুখে পড়ে। সেখানেও বাজেট নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এখানে একই অবস্থা। আপনার ক্ষমতাসীন আপনার রিপাবলিকান যে বাজেটটা দিয়েছে, এটা বিরোধী দল ডেমোক্রেটিকের সাথে আলাপ আলোচনা করার পর এটা পাস করা যাচ্ছে না। আমাদের মনে থাকতে হবে যে 19 সেপ্টেম্বর রিপাবলিকানরা প্রস্তাবিত বাজেট বিল পাস করে, যা 21 নভেম্বর পর্যন্ত সরকারের ব্যয় নির্বাহের ব্যবস্থা করবে। মানে নভেম্বর পর্যন্ত কীভাবে চলবে, মার্কিন যুক্তরাষ্ট্র কোন কোন খাতে কি ব্যয় করবে, সেই হিসাবে বাজেটটা দিয়েছিল। কিন্তু সিনেটের বিলটা এখনও অনুমোদন দেয়নি। সিনেটে রয়েছে ডেমোক্রেট পার্টি, তার বিরোধী দল ডেমোক্রেট যারা আমরা বলে থাকি। কিন্তু বাজেট নিয়ে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে এখন পর্যন্ত, আনটিল আজকে পর্যন্ত, আমরা এই প্রোগ্রামটা করার আগে দেখছিলাম আমি এখন পর্যন্ত কিন্তু তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। আর সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উভয় দলের কংগ্রেসম্যান যারা থাকে, আমরা যে এমপি বলে থাকি, ওখানে কংগ্রেসম্যান বলে, তাদের সাথে বৈঠকেও কোনো ফলাফল আসেনি। তাই আশঙ্কা করা যাচ্ছে, আশঙ্কার আগে আরেকটা তথ্য আপনাদেরকে দিই। ডেমোক্রেটরা স্বাস্থ্য বিমা আর ভর্তুকি বাড়ানো ও মেডিকেড কাটছাট বাতিলের দাবি জানাচ্ছে। এটা ডেমোক্রেট বিরোধী দল যারা রয়েছেন তারা অভিযোগ করছে রিপাবলিকরা বাজেট প্রস্তাবে স্বাস্থ্যসেবার প্রবেশাধিকার কঠিন করে তুলবে। অন্যদিকে রিপাবলিকরা এই দাবিকে ছাড় দিতে নারাজ। মোটামুটি 2-3টে ইস্যুতে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে সমঝোতা হচ্ছে না, যার কারণে একটা স্থবির অবস্থায় আছে। আর বাজেট পাস না হলে কি হবে? আপনার সরকারি কর্মচারী বেতন বন্ধ হয়ে যাবে, তখন তারা অফিসে যাবে না। জরুরি যে ব্যবস্থাপনাগুলো এগুলো ধসে পড়বে, যেটা আমরা দেখেছি 2019 সালে এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আপনি যেভাবে বলছিলেন যে জরুরি সেবা, স্বাস্থ্য, তারপরে পাসপোর্ট, অনুদান, ব্যাংকের যত ধরনের কার্যক্রম, আপনি জানেন যে একটা দেশের অর্থনীতি বলতে একটা দেশ চলার জন্য একটা ব্যাংক, অর্থ সংস্থাগুলো কতটুকু জরুরি। কিন্তু যদি টোটাল শাটডাউনের পথে মার্কিন যুক্তরাষ্ট্র চলে যায়, ডেমোক্রেট এবং রিপাবলিকানদের মধ্যে যদি দ্রুত কোনো সমস্যার সমাধান না হয়, সমঝোতা না হয়, ডেমোক্রেটরা যে স্বাস্থ্য বিমার কথা বলছে, যে মেডিকেড কাটছাঁট বাতিলের দাবি জানাচ্ছে, এগুলো যদি সমঝোতা একটা পর্যায়ে না পড়ে, আবার 2019 সালের পর আবার বড় শাটডাউনে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটাই বলা যেতে পারে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ট্রাম্প বলেছেন তিনি যদি নোবেল না পান সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় অপমান। এটা ট্রাম্পের এক ধরনের পাগলামি বলবো না। সে দাবি করে আসছে
এই 8-9 মাসে মানে ক্ষমতা 8-9 মাসে তিনি 7টা বড় বড় যুদ্ধ থামিয়ে দিয়েছেন, ইনক্লুডিং ভারত পাকিস্তানের। যদিও বা ভারত এখনো স্বীকার করেনি, একটা থ্যাংক ইউ পর্যন্ত দেয়নি। যে ট্রাম্প রেগে আছে মোদির উপরে এবং রাগের প্রভাবটা আমরা দেখছি যে ভারতের উনি নিজেই দাবি করছেন যে উনি অনেক কিছু ওনার ক্যারেক্টারটা তো করেছেন। আপনি যদি দেখেন, সবাই জানে যারা ট্রাম্পকে নিয়ে একটু ট্রাম্পের বক্তব্যগুলো শুনেন প্রতিদিন, একদিনের কথার সাথে আরেকদিনের কথা কোনো মিল নাই। এবং তিনি হচ্ছেন শোম্যান, তিনি শোম্যানশিপ। তিনি একটা যখন কোনো অনুষ্ঠানে যান, সমাবেশে যান, তিনি পুরা হাইলাইট হতে চান সব সময় এবং নিউজের শিরোনাম হতে চান সব সময়। এই জন্য ট্রাম্পকে কিছু চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছে ইউরোপের দেশকার কয়েকজন এই নোবেল পাওয়ার জন্য। যেমন ম্যাকো বলেছেন যে আপনি মধ্যপ্রাচ্যে যদি শান্তি ফিরে আনতে পারেন তাহলে আপনি নোবেলের দাবিদার হতে পারেন। আবার নোবেলের দাবিদারের পক্ষে আবার পাকিস্তান, আফ্রিকার কিছু দেশ, ল্যাটিন আমেরিকার কিছু দেশ কিন্তু ট্রাম্পকে সমর্থন দিয়েছে এরই মধ্যে। আর ট্রাম্পের একটা ইচ্ছা, তিনি একটা না বেশ কয়েকটা নোবেল পাওয়ার যোগ্য। আর এই কারণে তিনি বলেছেন যে যদি উনি না পান, এখন ওনার একটা খায়েশ আছে। এর আগে কিন্তু মার্কিন দুই তিনজন প্রেসিডেন্ট নোবেল পেয়েছেন এবং এমনি বারাক ওবামা পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার। কারণ উনি যদি না পান দ্বিতীয়বার, তিনি আর তৃতীয়বার ক্ষমতা আসতে পারবে না, মার্কিন কনস্টিটিউশন সেটা বলে না। একজন দুইবারের বেশি সেখানে যতই জনপ্রিয়তা হোক প্রেসিডেন্ট হতে পারবেন না। এটাই সেই সুযোগ ট্রাম্পের, সামনে আরো 3 বছর সময় আছে। এই জন্য তিনি বারবার এই দাবিটা করে আসছেন এবং উনি মুখরিত হয়ে আছেন যে যেভাবেই হোক ওনার নোবেল চাই। এবং ছোট বাচ্চাদের যেটা প্যাম্পারিং করেন তিনি এই বিষয়ে অনেকটা প্যাম্পারিং এর মধ্যেই করেন। এখন দেখা যাক উনি আর সামনের আরো সংঘাতগুলা, যুদ্ধগুলো বন্ধ করতে পারেন কিনা, ওনার দাবি আরো জোরালো হয় কিনা। কিন্তু মজার ব্যাপার হলো মাসখানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা জরিপ চালানো হয়েছিল, সেখানে 73% মানুষ মনে করে সে ট্রাম্প হচ্ছে নোবেল পাওয়ার যোগ্য না। এটা তার দেশের মানুষের কাছ থেকে বড় একটা ধাক্কা আসছে। দেখা যাক। কিন্তু ইতোমধ্যে উনি নিজেকে নেপথ্যে নায়ক হিসেবে বিবেচনা করে ভেবে বসে আছেন। দর্শক, এবার যাচ্ছি আমাদের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদে। কেন ট্রাম্পের হঠাৎ করে ভেনেজুয়েলার উপর চোখ পড়লো এবং আক্রমণ করার একটা চিন্তা ভাবনা চলে এলো, এই ব্যাপারে কি বলতে চান? আচ্ছা, এখানে শুধু ভেনেজুয়েলা না, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় মেক্সিকো, ভেনেজুয়েলা, এই যাদের সাথে সীমান্তগুলো রয়েছে সেই সব দেশকে মূলত মাদক পাচারকারী, হিউম্যান ট্রাফিক এই ধরনের অপবাদ দিয়ে থাকে এবং অনেক সময় চালানো ধরা পড়ে। ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা অমূলক না, কিন্তু যেটা ঘটনা হয়েছে ভেনেজুয়েলার সাথে যে টেনশনটা, সেটা হচ্ছে আপনার কয়েকদিন আগেই আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের F-35 এবং সাবমেরিনগুলো এই মোতায়েন করা হয়েছে ভেনেজুয়েলা। কেন করা হয়েছে তার 2-1 দিন আগে যেটা আমরা দেখেছি যে ভেনেজুয়েলার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পথে কয়েকটি নৌকাতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং সেখানে প্রায় 17 জনের মতো ভেনেজুয়েলার নাগরিক নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে তারা বিভিন্ন ধরনের মাদক ক্যারি করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল এবং মাদুরা এতে ক্ষিপ্ত হয়েছে যেহেতু তার দেশে 17 জন নিহত হয়েছে। এবং আমি প্রথমেই বললাম যে F-35 মার্কিন জঙ্গি বিমান এবং সাবমেরিন এগুলা কাছাকাছি ভেনেজুয়েলার জলসীমা এগুলা পাহারা দিচ্ছে এবং মাদুরা বা ভেনেজুয়েলা মনে করছে যে এটা তার দেশের জন্য একটা হুমকি স্বরূপ। এই জন্য তিনি 29 তারিখে একটি কথা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার আশঙ্কা দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারি করতে পারেন দেশে, মানে তার দেশকে কিভাবে সেভ করা যায় সেই ব্যবস্থা কিন্তু ভেনেজুয়েলা নেওয়া শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে এবং বিশেষজ্ঞরা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব দ্রুত বড় একটা অভিযান চালাতে পারে ভেনেজুয়েলায়। এটা যুদ্ধ ঠিক না, দেখা যাবে রাতের আধারে তাদের কমান্ডো পাঠিয়ে বা ড্রোনের মাধ্যমে যেটা করে থাকে কিছু কিছু জায়গায় হামলা চালাতে পারে এবং বলা হতে পারে যে এইসব জায়গা মাদক কারবারিরা বসবাস করে, মানে মাদক পাচারটা একটা ট্যাগ হিসেবে ব্যবহার করে হামলা চালানোর একটা ট্যাগও বলতে পারেন। বা এগুলা কিন্তু আপনার কলম্বিয়া বলেন, ভেনেজুয়েলা বলেন, কিছু কিছু দেশ আছে এগুলা কিন্তু আপনার মাদকের জন্য খুব পরিচিত। এখন ট্রাম্পের বক্তব্য যা আশঙ্কা করছেন এটা সম্পূর্ণ মিথ্যাও না, আবার আপনি যেভাবে বললেন অনেকে এটাও বলছে যে এটাকে ইস্যু করে ভেনেজুয়েলার সরকার পরিবর্তন, কেন ভেনেজুয়েলা তার দখল করবে না মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কী করে, কোনো দেশের তা বিরুদ্ধে গেলে বা তার নীতির বিরুদ্ধে গেলে সে কী করে, সেখানে যে কোনো উপায়ে হোক ওখানকার সরকার পরিবর্তনের যে প্রচেষ্টা সেটাকে সহায়তা করে। এক্ষেত্রে সেটা দেখা যায়। আর আমরা ভালো করে জানি যে মাদুরো হচ্ছে লাতিন আমেরিকার একটি শক্তিশালী
তাকে বলা হয়, একতন্ত্র বলা হয়, কিন্তু সে ভেনেজুয়েলা বলেন, কিউবা বলেন, এইসব দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী, তাদের নীতির বিরোধী। তাই এখানে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সবসময় চেষ্টা থাকে নিজেদের সমর্থিত একটা সরকার, একটা রাষ্ট্রপ্রধানকে বসে দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ খবর সংযোগের সঙ্গে ছিলেন বলে আমাদের দুজনের তরফ থেকে আপনাদের ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই লিখবেন, কমেন্টে জানাবেন। ভালো মন্দ যাই হোক, আমরা সেটা তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তী বিশ্ব সংযোগের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।